ভূতবাগানের কথামালায় আজ শুনবেন শ্রী নীরদচন্দ্র মজুমদার রচিত গল্প সংকেত। বসন্তের চিঠি পেয়ে অবাক হয়ে গেলাম। ঘুরতে ঘুরতে আরও জেলার এক কোণে গিয়ে সে আস্তানা পেতেছে এক বিরাট পোড়ো বাড়িতে। সে লিখেছে, ও ভাই নিখিল, অবশেষে ঘোরাঘুরির অন্ত হলো বোধহয়। ঠিক যেমনটি চাই তেমনি একখানি বাড়ি পেয়েছি। বাকি দিনগুলো এইখানেই শান্তিতে কাটিয়ে দিতে পারবো বলে মনে হয়। বাড়িটার কিছু কিছু রোজই ভেঙে পড়ছে, তবু দোতলায় খানচারে ঘর এখনও যা আছে, আমার চেয়ে তাদের পরমায়ু বেশি এমন আশা রাখি। সেগুলোতে আমি সংসার পেতেছি। একখানাতে শুই, একখানাতে লেখাপড়া করি, আর একখানা দিয়েছি 3 কুড়ির মাকে রান্না বান্নার জন্য। চতুর্থ কামরা তোমার জন্য গুছিয়ে রেখেছি। যত শিগগির পারো তুমি চলে এসো। জানো এ বাড়ির ইতিহাস? এটা ছিল রাজবাড়ি। 1857 সালে যখন প্রথম স্বাধীনতার যুদ্ধ হয়, তখন এ বাড়ির মালিক দস্তুর মতো লড়াই করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। তার নাম কুমার দলপত সিং। তেজি মানুষ ছিলেন। নানা সাহেবের দরবারে রীতিমতন খাতির ছিল তার। যুদ্ধে যখন হার হলো, কুমার বাহাদুর কানপুর থেকে পেছিয়ে এলেন। কাশী, পাটনা, ছাপড়া সর্বত্রই তার কলিজার রক্ত ঝরেছিল কিছু কিছু। অবশেষে সাদা জাতের শাসনে কবরের শান্তি প্রতিষ্ঠিত হলো গোটা দেশে। দলপত সিংয়ের নামে হুলিয়া বেরোল, যে তাকে ধরিয়ে দেবে 10,000 টাকা পুরস্কার পাবে। নিজের জেলাতেই গা ঢাকা দিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করতেন কুমার বাহাদুর। এখানে সবাই তাকে চিনত, মানত, ভক্তি করত। বন্ধু, আত্মীয়, প্রজা যার বাড়িতে দুদিনের জন্য আশ্রয় নিতেন, সে যেন স্বর্গ হাতে পেত। সাবধানে তাকে লুকিয়ে রাখত আর প্রাণপণে তার সেবা করত। মোটের উপর খুব বেশি কষ্ট তিনি পাননি। ইংরেজের চরকে ফাঁকি দিয়ে বেশ নিরাপদে দিন কাটাচ্ছিলেন তিনি। অবশেষে বিনা মেঘে বজ্রপাত হলো। তিনি ধরা পড়লেন তার নিজের বাড়িতে। বহুদিন পর দলপত সিং এসেছিলেন স্ত্রী পুত্রের সঙ্গে দেখা করার জন্য। আরও 2-1 বার এমনি এসেছিলেন। তখন কোনো বিপদ হয়নি, কিন্তু এবার হলো। তারই খুড়তুতো ভাই মহিনুর তেতালার জানলা থেকে একখানা কালো কাপড় উড়ালো কমিনিট। দূরের বটগাছে ইংরেজদের চর লুকিয়েছিল সেই সংকেতের প্রত্যাশায়। সেই রাত্রেই সাদা পল্টন এসে বাড়ি ঘেরাও করল। দলপত সিংকে টেনে বার করে তার বাড়ির ভিতরেই তাকে হত্যা করল। তারপর থেকে রাজবাড়ি শ্রীহীন। জমিদারির মালিক হল মহিনুর সিং, কিন্তু সে বাস করল পাটনায় গিয়ে। 50 বছর যেতে না যেতে বাড়িটা একেবারে পরিত্যক্ত হলো। এখনকার অবস্থা দেখলে তুমি হয়তো ভয় পাবে। চারিদিকে ইট পাথর ভেঙে ভেঙে পড়ছে। আশপাশে জঙ্গল গজিয়ে উঠেছে। পরিখার জল পচে দুর্গন্ধ বেরোচ্ছে। কিন্তু পরিখার বাইরে নতুন কলোনি গজিয়ে উঠেছে একটা, যে মাঠে একদিন দলপত সিং 2000 সিপাহীকে কুচকাওয়াজ করাতো। তার বুক জুড়ে লাল সুরকির রাস্তা চারিদিকে ডালপালা ছড়িয়ে দিয়েছে, আর তাদেরই গায়ে গায়ে মাথা তুলেছে পাকিস্তানি উদ্বাস্তুদের ঘর বাড়ি। প্রধানত ধনী লোকেদেরই কলোনি এটা।
এখানে বিজলি বাতি পর্যন্ত এসেছে। মোটরের হর্ন আর রেডিওর রাগিনী সর্বদা শুনতে পাওয়া যায় আমার ভাঙা বাড়ির দোতলা থেকে। পারিকার এপারে এই কলোনি, ওপারে আবার খানকতক কুড়ে, তারই একখানাতে তিনকড়ির মা বাস করে। এপারে আলো আর ওপারে অন্ধকার, এই দুয়ের মাঝখানে আমার ভগ্নপুরী। বর্তমান মালিকরা এ বাড়ির আসবাবপত্র সব সরিয়ে ফেলেছে, তবে দরজা জানলাগুলো এখনো আছে। বছরে 200 টাকা মাত্র ভাড়ায় এই বিশাল ধ্বংসাবশেষ আমি ভাড়া নিয়েছি। এমন সস্তায় এত ভালো জায়গা দুনিয়ার কোথাও পাবে না। আর আমার এত ভালো লেগেছে বলেই তোমাকে আসতে না লিখে পারলাম না। তোমার বসন্ত। চিঠি পড়ে আমি অবাক। একটা পোড়ো বাড়ির উপর এরকম স্নেহ নির্জনতার সে ভালোবাসে, তাই বলে সারা জীবন একটা ভাঙা বাড়ির মধ্যে নিজেকে কবর দিয়ে রাখতে হবে? এ কি পাগলামি! বয়স তার সবে 30, অর্থ সামর্থ্য মন্দ নয়, ছবি আঁকতে পারে, লেখক হিসাবেও নাম করেছে একটু। সে লোক যদি এভাবে পৃথিবীর বাইরে চলে যেতে চায়, তাহলে বন্ধুর কর্তব্য হবে তাকে ধরে এনে ডাক্তার দেখানো। বন্ধু বলতে শুধু আমি, কাজেই আমাকেই যেতে হবে। এক শীতের প্রভাতে আড়ায় গিয়ে হাজির হলাম। সঙ্গে নিজের গাড়ি ছিল। পথের বিবরণ বসন্তের চিঠিতে বিশদভাবেই পেয়েছি, কাজেই বাহাদুরনগরে পৌঁছতে কষ্ট হলো না। আমার আসবার আগে বসন্তকে চিঠি দেয়নি। তার সঙ্গে দেখা হওয়ার আগে একা স্বাধীনভাবে বাড়িটা দেখে নিতে চাই আমি। এই সে কলোনি, লাল সাদা গেরুয়া রঙের ছোট্ট ছোট্ট বাড়ি, ফুলবাগানের ফ্রেমে আটা একখানা ছবি যেন। পুল আছে, পাথরের পুল। 200 বছর আগে পুলের মুখে শাস্ত্রীর ঘর আর লোহার দরজা ছিল, এখনও তার চিহ্ন আছে। পুলের উপর দিয়ে ভাঙা রাজবাড়ির হাতা এসে পৌঁছলাম। কি জঙ্গল চারিধারে, কিন্তু বড় গাছের জঙ্গল নয়, ছোট ছোট আগাছা। তাতে বিশাল অট্টালিকার এধার থেকে ওধার পর্যন্ত দেখার কোনো অসুবিধা হয় না। গাড়ি থেকে নেমে সেই দূরের থেকেই নিষ্পলক নয়নে তাকিয়ে রইলাম বাড়িটার দিকে। মস্ত বড় বাড়ি, লম্বায় চওড়ায় যেমন তেমনি বিরাট উঁচু। বাড়িটা দেখে ভয় বা বিতৃষ্ণার বদলে শ্রদ্ধা হলো আমার। কেন যে পাগলা বসন্ত এমন করে বাড়ির মায়ায় বিভোর হয়েছে বুঝলাম। মোট নিয়ে খানিকটা এগিয়ে গেলাম বাড়ির দিকে। বসন্ত আওয়াজ পেল বাড়ির ভেতর থেকে। জানলাতে তার মুখ দেখা গেল। তারপর নেমে এসে আমায় একেবারে বুকে জড়িয়ে ধরল। গাড়ি রাখবার জায়গার অভাব নেই। বসন্ত আমায় আস্তাবলে নিয়ে গেল। এক সময়ে 500 ঘোড়া থাকতে আস্তাবলে। বাড়ির তুলনায় এটা বেশ ভালো অবস্থাতেই আছে। সেখানে গাড়ি রেখে বাড়ির ভিতরে ঢুকলাম। প্রথমেই সিংহদ্বার, মোটা লোহার পাতে মোড়া জবরদস্ত কাঠের দরজা। তার ডাইনে বায়ে মাথার উপরে তেতালা সমান উঁচু পাথরের দেওয়াল। ভিতর থেকে যদি সিংহদ্বার বন্ধ করে দেয়া যায়, কারোর সাধ্য নেই এই বাড়িতে ঢুকবে। সিংহদ্বারের পর একটা ঘর, দরবার ঘরের মতো। বহু স্তম্ভের মাথায় নকশা করা ছাদের কিয়দংশ এখানে বর্তমান। ভাঙা দিকটা দিয়ে চওড়া পাথরের সিঁড়ি উপরে উঠে গেছে। সিঁড়ির পাশে একসময় কাঠের রেলিং ছিল, তার চিহ্ন এখনো আছে। বসন্ত বলল, বাড়ির মালিকরা রেলিংগুলো খুলে নিয়ে বিক্রি করে দিয়েছে। সিঁড়ি চওড়া,
রেলিং না থাকলেও গড়িয়ে পড়বার আশঙ্কা নেই। দোতলায় উঠে অনেক ভাঙাচোরা দালান আর কামরা পেরিয়ে বসন্তর নিজস্ব ঘরগুলি পাত্তা পাওয়া গেল। এগুলি রীতিমতন পরিচ্ছন্ন, পাথরের দেয়াল কোথাও একটু চিড় খায়নি। গায়ে রাবণবধের ছবি এঁকেছিল কোনো শিল্পী সেই স্মরণাতীতকালে। বিবর্ণ হয়ে গেলেও সে ছবির ভঙ্গি এখনো চোখে পড়ে। তিনকড়ির মায়ের দেখা মিলল না। সেদিনকার মতো রান্না শেষ করে দিয়ে আগেই চলে গেছে। এবেলায় ভাত এবং ওবেলায় রুটি, সব একসঙ্গে। অপরাহ্নে সে আর আসে না এখানে। আসে না কেন আমি প্রশ্ন করলাম। ভূতের ভয় নাকি? ভূত না চায় ভূত নেই। বসন্ত যেন লজ্জায় মাটিতে নুয়ে পড়ল। একটা ভূত না থাকায় বাড়িটার মর্যাদা হানি হয়েছে। এই বিরাট বাড়ি, ভাঙা বাড়ি, যে দেখবে সেইভাবে এইখানে একটা কলোনি আছে ভূতের। কিন্তু আমার দুর্ভাগ্য, এই 1 বছরের মধ্যে ভূতের টিকি দেখিনি, যদিও বাড়িতে আমি নিছক একা বাস করি। আমি বললাম, ভূত নেই এ কথার মানে? সেই দলপত সিংয়ের কি হলো? সে ভদ্রলোকের যখন অপঘাত মৃত্যু হয়েছিল এই বাড়িতেই, তখন ভূত না হয়ে তিনি যাবেন কোথায়? বসন্তের মুখ হঠাৎ গম্ভীর হলো। সে জিভ কামড়ে বলল, কুমার বাহাদুর পুণ্যাত্মা লোক ছিলেন, একধারে বীর এবং সৎ। অপঘাতে মৃত্যু হয়েছিল সেটা তার দোষে নয়। তিনি মৃত্যুর সঙ্গে সঙ্গেই স্বর্গে চলে গেছেন। ভূত হয়ে পৃথিবীতে তাকে কেন ঘুরতে হবে? আমি নাছোড়বান্দা। তিনি না হয় স্বর্গে গেছেন, কিন্তু তাকে যারা মেরেছে তারা, বিশেষ করে সেই বেঈমান মহিনুর, তারা নিশ্চয়ই স্বর্গে যায়নি। এখানে তারা মরেনি কেউ, উত্তর দেয় বসন্ত। অন্য জায়গায় মরলে বুঝি একদিন বেড়াতেও আসতে পারে না এখানে? হাজার হলেও এ বাড়িটা তাদের একটা কীর্তির আকুস্থান। ভূত হয়ে একবারও কেউ এটা দেখতে আসবে না, এ কেমন কথা? আমার এ পরিহাস বসন্তর ভালো লাগছে না, আমি স্পষ্ট বুঝতে পারলাম। তবু কি নেশা আমায় পেয়ে বসেছিল। কথার ওই বিশ্রী হালকা সুর কিছুতেই আমি ত্যাগ করতে পারিনি। অবশেষে বসন্ত তিক্তস্বরে বলে উঠল, তুমি একটা কথা ভুলে যাচ্ছ, সে কীর্তিমানরা এখানকার জীব ছিল না। এখান থেকে সংকেত করে তাদের ডেকে আনা হয়েছিল। যতদিন আবার সংকেত না পাচ্ছে, আসবে কেন? চমৎকার জবাব দিয়েছে বসন্ত। আমি হো হো করে হেসে উঠলাম। ভূতের কথা ছেড়ে দুজনে খেতে বসা গেল। খাবার তৈরি ছিল শুধু বসন্তের জন্য, কাজেই তাই দুবেলার রসদকে একবেলাতেই শেষ করে ফেলতে হলো। বসন্ত বলল, কুচপরোয়া নেই। কলোনিতে হোটেল আছে, চা, বিস্কুট, চপ, কাকলেট, ভাত, তরকারি, পরোটা সব মেলে। ওবেলা সেখান থেকে খাবার আনবো। খাওয়ার পর বিশ্রাম আমার অভ্যাস নেই। আমি বাড়িটা দেখতে বেরোলাম। আধ ঘন্টা পরে বসন্ত এসে যোগ দিল আমার সঙ্গে। সে অবশ্য আগেই সব তন্ন তন্ন করে বহুবার দেখেছে। একবার এক ভাঙা ছাদ ধসে পড়েছিল, তাতে আর একটু হলে জন্মের মতো চাপা পড়ত। আমি গম্ভীর হয়ে বললাম, তুমি যে চাপা পড়ে মরনি এটা তো ঠিক। হঠাৎ যদি বুঝতে পারি যে তুমি বসন্তর ছায়া মাত্র, বসন্তের কায়া, এখানেই কোথাও কোনো ধ্বংসস্তূপের নিচে গুঁড়ো হয়ে আছো, তাতে আমি একটু আশ্চর্য হব না। বসন্ত হেসে উত্তর দিল, কিন্তু তিনুর মা আশ্চর্য হবে। সে যদি বুঝতে পারে এতদিন এত ভাত এত রুটি সে পাকিয়েছে শুধু একটা ছায়ার উদরপূর্তির জন্য। কথা বলতে বলতে দুজনের সারা পুরীটা
ঘুরে ঘুরে দেখছি, কোথাও পা দেওয়া নিরাপদ নয়। কোনো ঘরের দেওয়ালে গুপ্ত দ্বার আছে কি না কে জানে। মেঝের কোনখানটাতে লুকিয়ে থাকবার কোনো গোপন গহ্বর আছে কি না। এসব বসন্তের নখদর্পণে হাজার রকমের বিস্ময় সে একের পর এক আমার চোখের সামনে উদ্ঘাটন করতে লাগলো। আমি ভাবছি, এই নেশাতেই মশগুল হয়ে আছে ও। এই মুহূর্তে ওকে বিচ্ছিন্ন না করতে পারলে পাগল হয়ে যাবে শেষে। তেতলার ছাদের এক কোণে একটা সরু সিঁড়ি, সেই সিঁড়ির মাথায় ছোট্ট একখানা ঘর। বসন্ত বলল, ওই ঘরে এক শিবলিঙ্গ আছে, বোধহয় বাড়ির মেয়েরা ওখানে শিব পুজো করত। হেঁটে হেঁটে ততক্ষণে আমি শ্রান্ত হয়ে পড়েছি। একটা মামুলি শিবলিঙ্গ দেখার জন্য আর জীর্ণ সিঁড়ি বেয়ে উপরে উঠবার উৎসাহ হলো না আমার। কিছুক্ষণ ছাদে বসে দম নিলাম দুজনে, তারপর নেমে এলাম নিজেদের কামরায়। অপরাহ্নে দুজনে হোটেলে গিয়ে খাবার কিনে আনলাম। বেলাবেলি ফিরে এলাম, কারণ বাড়িতে কেরোসিনের লণ্ঠন ভিন্ন আর কোনো আলো নেই। রাত্রিবেলা তার সাহায্যে রেলিংবিহীন সিঁড়ি বেয়ে ওপরে ওঠা খুব নিরাপদ নয়। সিংহদ্বারে অগল এঁটে দুই বন্ধু যখন দোতলায় উঠলাম, তখনও সূর্য অস্ত যায়নি। খাবারগুলো ঘরে রেখে বসন্ত বলল, তেতলায় চলো, সেখানে একটা জানলা দিয়ে সূর্যাস্ত দেখা যায়। সে যেন কি চমৎকার! আমি 100 দিন দেখেছি, তবু আমার দেখার স্বাদ মেটে না। বসন্তের সঙ্গে সেই তেতলার জানলায় গিয়ে বসলাম। বসন্ত প্রায়ই এখানে বসে, কাজেই ধুলো বড় নেই। সত্যি অপূর্ব দৃশ্য। খানকতক খোলার ঘর, মাঠে ইতস্তত ছড়ানো। বসন্ত বলল, তারই একটাতে 3 কড়ির মা বাস করে। ওই কুড়েখানার প্রায় 100 হাত পিছনে এক প্রাচীন বটগাছ, তার পিছনে একটা ঝিল। সেই ঝিলের জলে অস্ত সূর্যের রক্ত রশ্মি ছড়িয়ে পড়েছে, যেন এক ঝলক গোল আবিরের মতো। আকাশ আর পৃথিবীতে এক টানা লাল রঙের সমারোহ। বুড়ো বটের ডালে এই শীতের দিনে পাতার বাহুল্য বিশেষ ছিল না। ন্যাড়া ডালগুলোকে মনে হচ্ছে যেন লালের পটভূমিতে সরু মোটা কতগুলো আঁকাবাঁকা কালির আঁচড়। দুজনে বসে আছি, পশ্চিম আকাশের পানে তাকিয়ে। হঠাৎ একখানা পা তুলে দিলাম সেই বেদির উপর। পায়ের শব্দটা জোরেই হলো, আর সেই শব্দ শুনে আমরা দুজনেই উৎকর্ণ হয়ে উঠলাম। ফাঁপা জায়গায় আঘাত করলে যেরকম শব্দ হয়, এ শব্দ সেই রকম। আমি সকৌতুকে বললাম, বাড়িটার কোথায় যে কত গর্ত বা সুড়ঙ্গ আছে, তুমিও তা একদিনে আবিষ্কার করতে পারোনি। এখানেও কিছু নিশ্চয়ই আছে। বসন্ত বিনা বাক্যব্যয়ে নিচে থেকে শাবল নিয়ে এলো, আর বিনা বাক্যব্যয়ে আমি তাই দিয়ে আঘাত করতে লাগলাম জানলার নিচের ফাঁপা জায়গাটিতে। দুটুকরো পাথর খুলে একটা গভীর গর্ত দেখা দিল। সেই শাবলখানাকে আমি নামিয়ে দিলাম ওর ভিতরে। খানিকটা নাড়াচাড়া করতে কি একটা বস্তু যেন জড়িয়ে গেল সেই শাবলের মাথায়। আমি সেটা টেনে তুললাম শাবল সমেত। একখানা কাপড়, রংটা ধোয়াটে, বেশি লম্বা নয়, হাত পাঁচেক হবে। বসন্তের মুখে ভ্রুকুটি। আমি মনে মনে হাসলাম। ও হিংসায় ফেটে পড়েছে। ওর বাড়িতে এসে আমি একটা গোপন রহস্য আবিষ্কার করে বসলাম। এ 1 বছরে যার সন্ধান পাইনি, এ পরাজয় হজম করতে পারছে না যেন। কাপড়খানা জানালার বাইরে ধরে ভালো করে ঝাড়তে লাগলাম। ধুলো তাতে আছে, কিন্তু সে ধুলো ছাড়লে যাবার নয়, তা আমি জানি। অন্তত 100 বছরের পুরনো ধুলো। ও কি,
আর হঠাৎ আহত বুলডগের মতো একটা ক্রুদ্ধ গর্জন করে বসন্ত হাত বাড়িয়ে চাদরখানা আমার হাত থেকে কেড়ে নিল। করছো কি তুমি? হ্যাঁ, বিস্ময়ে অবাক হয়ে আমি ওর পানে তাকিয়ে রইল। এই যে সেই কাপড় যা দিয়ে পাপিষ্ট মহিনুর সেদিন ইংরেজের চরকে সংকেত করেছিল। এই বলে সে সব হয়ে তাকাতে লাগলো সেই ন্যাড়া বটগাছটার দিকে, যেন ওর আঁকাবাঁকা ডালের আড়ালে সে কোনো লুক্কায়িত চরের সাদা মুখ দেখতে পেয়েছে। কথাটা আমারও মনে লাগলো। খুব সম্ভব এটা সেই কাপড়, আর খুব সম্ভব এই জানলা দিয়েই মহিনুর ওই বটগাছের দিকে সংকেত করেছিল। কিন্তু তা যদি হয়, তাতে বসন্তের এত বিচলিত হবার কি আছে? বুঝতে না পেরে আমি ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়েছি দেখে সে রেগে উঠল ভয়ানক। জানলাটা বন্ধ করে দিয়ে কালো কাপড়খানা তার নিজের গর্তের ভিতরে নিক্ষেপ করল তক্ষুনি। তারপর পাথর দিয়ে গর্ত বন্ধ করতে করতে সে গজরাতে লাগলো। আস্ত বোকা! ও সংকেতে কি অনর্থই না ঘটেছিল সেদিন। আজ আবার তেমন যদি কিছু হয়। আমি আকাশ থেকে পড়লাম। আজ আবার অনর্থ? কীরকম অনর্থ? কে ঘটাবে অনর্থ? কেন ঘটাবে? ঝড়ের বেগে প্রশ্নের পর প্রশ্ন করি আমি। উত্তর দেবার আগে সে আমার হাত ধরে টেনে নামিয়ে নিয়ে এলো দোতলায় নিজের ঘরে। তখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। ম্লান গোধূলির আলোয় সিংহদ্বারের দিকে তাকিয়ে সে বলল মৃদু কণ্ঠে, ওই দৌড় খুলে আমরা পালাই। চলো, এখনো সময় আছে। তারা আসবার আগে আমরা পালিয়ে যেতে পারবো। হোটেলে একটা রাত্রির মতো আশ্রয় পেতে পারবো। চলো, এখনই চলো। এরপর আর তারা এসে পড়বে হয়তো। কারা কারা এসে পড়বে? আমি কিছু না বুঝতে পেরে পাগলের মতো চেঁচিয়ে উঠলাম। কিছু বুঝতে পারছিলাম না, কেবল এইটুকু ছাড়া যে অভাগা বসন্ত বদ্ধ পাগল হয়ে গেছে। আমার প্রশ্ন সুরে বসন্ত আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। আমিও ভালো করে তাকিয়ে দেখলাম তার দিকে। না, তার চোখে পাগলামির কোনো আভাস নেই। তবে এসব কি বলছে ও? বসন্ত বলল, কারা এসে পড়বে বুঝছো না? সেই সেদিন যারা এসেছিল, মনে করছো তারা আর নেই? পাগল! তারা মরেছে বটে, কিন্তু তাদের হিংসে মরেনি। পাপ দীর্ঘজীবী। রক্তের তৃষ্ণা একবার জাগলে সহজে তা মেটে না। একটা দলপত সিংহের রক্ত পান করে সেই 200 গোড়া সৈনিকের রক্ত পিপাসা চিরদিনের মতন ঠান্ডা হয়ে গিয়েছে ভেবো না। তারা আবার একটা সংকেত পাওয়ার প্রত্যাশায় আছে। এই প্রায় 100 বছর ধরে সে সংকেত আজ তারা পেয়েছে। সেই একই জানলা থেকে, সেই একই কালো কাপড়ের সংকেত আজ তারা আসবে, ঠিক যেভাবে এসেছিল সেই দিন। আমি রীতিমতন ভয়ার্ত হয়ে পড়লাম। সে শুধু ওর ভয়ের ছোঁয়াচ লেগে পরক্ষণেই জোর করে হেসে উঠলাম। কি বলছো বসন্ত? কিসের সংকেত? কিসের রক্ত পিপাসা? যত সব আজগুবি কথা ভেবে ভেবে এই 1 বছর ধরে তুমি নিজের মাথাটা খেয়েছ। চলো, খেতে বসা যাক। খেয়ে লম্বা ঘুম। তারপর সকালে তোমাকে নিয়ে বাংলা মুলুকে ফিরে যাচ্ছি আমি। ফিরে যেতে চাইলেই ওরা আমাকে যেতে দেবে? হেসে তুমি উড়িয়ে দিলে আমার কথা। বেশ, তুমি যদি মরতে রাজি থাকো, আমিও আছি। দেখি কি হয়। দুজনে গিয়ে খেতে বসলাম। কেরোসিনের আলো জ্বলছে মিট মিট করে। চারিদিকে থমথমে গুমট। বাতাসের আভাস নেই কোথাও। জানলা খোলা আছে, কিন্তু কলোনিতে একটাও আলো জ্বলেনি এখনো। ওখানে বাড়িতে বাড়িতে, গলিতে গলিতে বিজলি বাতি আছে দেখে এসেছি।
ওদিককার লাইট ফিউজ হয়ে গেছে কিনা। মনের ভাব ভাষায় প্রকাশ করা মতো বসন্ত তিক্ত হাসি এসে বলল, তুমি তা এতক্ষণে লক্ষ্য করলে? আমি বহুক্ষণ আগে দেখেছি। আলো দেখা যাচ্ছে না, রোদ যায়, আজ দেখা যাচ্ছে না। ফিউজ হয়নি, বাড়িতে বাড়িতে 100 আলো জ্বলছে এখনো। শুধু আলোর কথা ভাবছো তুমি? আমি ভাবছি গ্রামোফোন রেডিওতে গানের কথা। রোজ প্রতি বাড়ি থেকে তার আওয়াজ পাই। আজ পাচ্ছি না। এসবের মানে বাইরের পৃথিবী থেকে এ বাড়িটা বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন করে দিয়েছে ওরা। ওই বাইরে দেখছো জমাট অন্ধকারের দেওয়াল। ও অন্ধকার এ পৃথিবীর নয়, প্রেত লোকের। আমি চকিতে বসে থেকেই লাফিয়ে উঠলাম। বসন্তর হাতে ধরে তাকে তুলে বললাম, চলো, আমরা এক্ষুনি বেরিয়ে যাব। তুমি যা বলেছিলে, হোটেলে রাত কাটাবো আজ। তোমার এসব আজগুবি কথায় বিশ্বাস করি না, কিন্তু তুমি যেরকম ভয় পেয়েছ তাতে এখানে তোমাকে আর তিলার্থ করতে দেওয়া উচিত হবে না। চলো। আমার সঙ্গে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বসন্ত বলল, চলো, কিন্তু বেশি দূর যেতে হবে না। ওরা এসে গিয়েছে, বাড়িটা ওরা ঘিরে বসে আছে। এখন বাইরে যাওয়া মানে ওদের মুখে ঝাঁপিয়ে পড়া। অবশ্য তাতে কিছু এসে যায় না। মরতে যখন হবেই, 2 মিনিট আগে না হয় 2 মিনিট পরে। এতক্ষণ আমারও যেন ধারণা হলো যে অনৈসর্গিক একটা কিছু ঘটতে চলেছে। রক্তের গন্ধ পাচ্ছি চারিদিকে, বাতাস বইছে না, কিন্তু একটা শিরশির আওয়াজ কানের কাছে কারা যেন ফিস ফিস করে কথা কইছে ঠিক আমার পাশে দাঁড়িয়ে। একটা আসিফ প্রভাব বিশাল পাষাণপুরীকে গিলে ধরছে যেন। এখান থেকে পালাতে হবে, পালাতেই হবে। সিঁড়ির উপরে লণ্ঠন রেখে হাতড়ে হাতড়ে নিচে নেমে গেলাম। দরবার হল পেরিয়ে সিংহদ্বারে এসে পড়লাম। ভগবানকে ডেকে আগল খুলে ফেললাম এক টানে। কর্কশ আওয়াজ তুলে ভারী কাঠের পাল্লা পিছনে সরে এলো। দরজা খোলা। এবার এগিয়ে গেলেই হয়। তা হয় না। এগিয়ে যেতে চাইলেই যাওয়া যায় না। সেই যে অন্ধকারের দেওয়াল, সেটা সত্যি নিরেট, তা কে জানত। এক পা অগ্রসর হলেই সেই দেওয়ালে ধাক্কা খাচ্ছি, ঠিক যেন একটা কালো পাহাড় আমাদের পথ আটকে দাঁড়িয়েছে। বসন্ত চুপি চুপি বলল, দেখেছ, যাবার পথ নেই। হৃৎপিণ্ড ধুকধুক করছে কিনা ভালো বুঝতে পারলাম না। হঠাৎ সে বিষয়ে যখন আশ্বস্ত হলাম, তখন একেবারে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলাম সেই অন্ধকার প্রাচীরের দিকে। প্রাণপণে চেষ্টা করতে লাগলাম ওর মর্মস্থল ভেদ করে পরস্পরের দৃষ্টি প্রেরণা করার জন্য, কিন্তু না। যেমন করে ধাক্কা খেয়ে আমাদের দেহ ফিরে আসছিল, ঠিক সেইভাবে ধাক্কা খেয়ে দৃষ্টিও পিছনে ফিরে আসতে লাগলো। কি করব ভেবে ঠিক করতে না পেরে হতভম্বের মতো তাকিয়ে আছে সেই আধার প্রাচীরের দিকে। এমন সময় হঠাৎ আলো জ্বলে উঠল এখানে সেখানে। মশালের আলো। সে আলোর রংটা নীলচে। আলোর সংখ্যা ক্রমে বেড়ে যাচ্ছে। সে আলোর ঝকমক করে উঠছে শত শত ইস্পাতের ফলা। ওগুলো তরোয়ার না, কিরিচ না, বর্ষা। অস্ত্রের পিছনে সাদা সাদা মুখও যেন অস্পষ্ট দেখা যাচ্ছে অনেকগুলো। হঠাৎ পুরুষ কণ্ঠে ইংরেজি শব্দ কানে এলো, মার্চ, মার্চ। সেই আধো আলো অন্ধকার নিরেট দেওয়াল হঠাৎ যেন জ্বলে উঠে আমাদের দিকে এগিয়ে আসতে চায়। আমি বসন্তর হাত ধরে সিংহদ্বারের এপিঠে পিছিয়ে এসে বিদ্যুতের মতো ক্ষিপ্র হস্তে দ্বারে অর্গল এঁটে দিলাম। আর সেই মুহূর্তে
ও পিঠে যেন হাজার দানব একসঙ্গে চিৎকার করে উঠল দারুণ আক্রোশে। ছুট ছুট! দরবার পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলা, কিন্তু ঘর কোথায়? সিংহ দরজায় প্রচণ্ড আঘাত পড়েছে মুহুর মুহুর, যেন 10টা হাতি ছুটে এসে হুমড়ি খেয়ে পড়ছে ওর উপরে। এ আক্রমণ সহ্য করে শতাব্দীর পুরাতন কাঠের দরজা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? প্রলয় কোলাহল চারিদিকে, ইংরেজি ভাষায় নারকীয় তর্জন, মারো কাটো ফাঁসি দাও, আগুনে পোড়াও বাচ্চাদের, মেয়েদের ধরে বাদী করে নিয়ে চলো, নানা রকম চিৎকার আর শাসানি। মরাত। ওই ভাঙল সিংহদ্বার, আর উপায় নেই, এবার মৃত্যু। বসন্ত আমার হাত ধরে তেতালার দিকে ছুটল। জিজ্ঞাসা করলাম, কোথায়? হতাশ কণ্ঠে উত্তর দিল, কোথায় আর? চলো তেতালার ছাদে, যতক্ষণ বাঁচি চেষ্টা করতে হবে। যদি সেখানে না যায়? কেন যাবে না? ওই যে দোতলার সিঁড়িতে ধূপ ধূপ পায়ের শব্দ, তেতালা যাওয়ার জায়গা নেই। আমি বললাম, এখান থেকে লাফ দিয়ে যদি নিচে পড়ি? ভূতের হাতে মরার চেয়ে আত্মহত্যা ভালো। বসন্ত বলল, এই সিঁড়ির মাথায় ঘরটাতে উঠি, চলো। লাভ যদি দিতে হয় ওই ঘর থেকে দিতে পারবো, জানালা আছে। যখন সে ঘরে উঠলাম তখন সিঁড়িতে 100 পায়ের শব্দ। আশ্চর্য, তবু জীর্ণ সিঁড়ি ভেঙে পড়ছে না। ঘরের অন্ধকারে তবু কি জানি কিসের আলো শিবলিঙ্গের উপর পড়ল। বসন্ত আর আমি একসঙ্গে সেই দেবতার পায়ে আছাড় খেয়ে পড়লাম, মহাদেব রক্ষা করো। তারপর দুজনেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম বোধহয়। যখন জ্ঞান হলো তখন প্রভাতের রৌদ্র এসে পড়েছে আমাদের মাথায়। দুজনে দুজনের মুখের দিকে তাকিয়েই, স্বপ্ন? না, স্বপ্ন নয়। সমস্ত বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে এক রাত্রে। দরজা জানলা উপড়ানো, আমাদের খাট বিছানা পরীক্ষার জলে ভিজে চপচপ করছে। সবচেয়ে সর্বনাশ, মোটরখানা চূর্ণ বিচূর্ণ। নিচে থেকে হাত জোর করে শিবলিঙ্গকে প্রণাম জানিয়ে আমরা দুজনে হাত ধরাধরি করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। খুব বেঁচে গেছি।